তোমরা যারা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য ইতিমধ্যেই আদরিনী গল্পটা আমি পড়ানো শুরু করেছি। তোমরা প্রত্যেকেই দেখেছো গল্পটার আকৃতি অনেকটা বড়, তাই আমরা কয়েকটি পর্বে ভাগ করে গল্পটা পড়াবো। গত ভিডিওতে আমরা প্রথম পর্ব আপলোড করেছিলাম, আজ দ্বিতীয় পর্ব শুরুর আগে একটু মনে করিয়ে দিই কি ঘটনা ঘটলো। নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারী জুনিয়র উকিল মানে উকিল বাবু, এরা দুজনে মিলে জয়রাম মোক্তারের বাড়িতে গিয়ে জানতে চান তিনি নেমন্তন্ন পেয়েছেন কিনা, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা এটা জানতে চাওয়া হলে প্রথমত জয়রাম মুখোপাধ্যায় একটু ক্রুদ্ধ হন, একটু রেগে যান। তিনি বলছেন, হ্যাঁ আমি তাদের স্টেটের 20 বছরের বাঁধা মোক্তার, আমাকে নেমন্তন্ন করবে না এটা তোমরা ভাবলে কি করে? তখন তাকে ঠান্ডা করে বলা হয়, না আমরা বলছিলাম ওই বাড়ির বিয়েতে আপনি যদি যান আপনার সঙ্গে তাহলে আমরা যেতে পারবো, অনেকটা দূরের রাস্তা, যদি একটা হাতির ব্যবস্থা করা যেত। আপনি তো মান্যিগণ্যি লোক মোক্তার বাবু, আপনি যদি রাজাকে বলেন রাজা মশাই আপনার জন্য নিশ্চয়ই হাতি পাঠাবেন। মোক্তার বলল, হ্যাঁ আমি বললে তো সন্ধ্যার মধ্যে হাতি চলে আসবে। এই হচ্ছে বিষয়। এবার দ্বিতীয় পর্বে আমরা দেখব আদৌ হাতি এলো নাকি অন্য কিছু ঘটলো। তার আগে ছোট্ট আবদার, ভিডিওটা বন্ধুদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। প্রথম পর্ব না দেখে থাকলে অতি অবশ্যই প্রথম পর্বটাও দেখে নিও। আদরিনী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন। আহ্নিক পূজা মানে প্রতিদিনের ধর্মকর্ম, প্রতিদিনের পুজো পাঠ। তো রবিবারের দিন বোঝাই যাচ্ছে মোক্তার মশাই, অন্যান্য দিন আর কি কোর্ট টোর্টে যেতে হয়, রোববার ছুটির দিন বাড়িতে থাকেন, এই দিন একটু ভালোভাবে পুজো টুজো উনি করেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে অর্থাৎ জলযোগ করে টিফিন করে বৈঠকখানায় আসিয়া বসিলেন। তো এখান থেকে দেখো 3-4 ধরনের এমসিকিউ হতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদের প্রারম্ভে পরদিন বলতে কোন বারকে বোঝানো হয়েছে। তারপর এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়া করিতেন, কোন দিন বা কোন কি বারের কথা বলা হয়েছে। মুখুজ্জে মশাই কয়টার সময় পুজো সমাপন করে জলযোগ করেছিলেন, এতগুলো দেখো প্রশ্ন হতে পারে। অনেকগুলি মক্কেল আসিয়া উপস্থিত ছিল। গত পর্বের ভিডিওতেই আমরা বলেছি মক্কেল মানে যারা আইনি সাহায্য প্রার্থনা করে, অর্থাৎ যারা এই মোক্তারের কাছে কেস লড়তে বা আইনি বিষয় হেল্প পেতে এসেছেন তারা উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। তিনি তাদের সঙ্গে গল্পগুজব করছেন, কথা বলছেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তিনি গতদিন বিকেল বেলায় বলেছিলেন আমি কালকে সকালেই চিঠি লিখে দেব, রাত সন্ধ্যের মধ্যে হাতি চলে আসবে। তার হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া তিনি চিঠি লিখছেন। চিঠিতে লিখছেন, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু। তিনি এত বড় বিশেষণ দিলেন। প্রবল প্রতাপান্বিত মানে প্রবল পরাক্রমী বা তেজস্বী, শ্রীল শ্রীমন মহারাজ চৌধুরী বাহাদুর মহারাজের আশ্রিত জন প্রতিপালকেশু, আশ্রয় প্রার্থনাকারীর ব্যক্তির প্রতিপালন করেন যিনি। এতগুলো বিশেষণ দিয়ে আর কি তিনি মহারাজকে সম্বোধন করলেন। আর কি পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য শ্রী নরেশচন্দ্র রায়, পুরো মনে রাখবে নামটা কি, রাজামশাইয়ের নরেশচন্দ্র রায়, একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তিনি রাজার কাছে, রাজাকে অনেক ভালো ভালো বিশেষণ দিলেন, রাজার প্রশংসা করে রাজার কাছে 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ মানে অত্যন্ত ভালো স্বভাবের শান্তশিষ্ট একটি হাতির প্রার্থনা করলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। এর আগেও যখন প্রয়োজন হয়েছে তিনি বহুবার চিঠি লিখে মহারাজের কাছ থেকে এইভাবে হাতি আনিয়ে নিয়েছেন। একজন ভৃত্যকে পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মশাই আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। একজন ভৃত্য মানে কাজের লোককে তিনি চিঠিটা দিয়ে বললেন, যাও
এই চিঠি মহারাজের কাছে দিয়ে এসো। চিঠি পাঠানোর পর তিনি আবার মক্কেলদের সঙ্গে আইনি আলোচনা বা গল্পগুজবে মত্ত হয়ে গেলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে, মানে 50+। মানুষটি লম্বা ছাঁদের, মানুষটা একটু লম্বা গোছের, রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতো, অর্থাৎ পুরোপুরি গৌরবর্ণে, মানে পুরো পরিষ্কার নয়, শ্যামলা। আর একটু পরিষ্কার হলে তাকে বলা যেত লোকটা দেখতে পুরো পরিষ্কার, কিন্তু পুরোপুরি পরিষ্কার নয়। গোফগুলো মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত, মাথার সম্মুখ ভাগে টাক হইয়াছে, চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। মানে এই মোক্তার সাহেবের চোখ দুটো দেখলে মনে হয় খুব মায়া মায়া চোখ, তার হৃদয়ের মধ্যে যে কোমলতা আছে সেটা যেন তার চোখ দিয়ে ফুটে বেরোচ্ছে, তার চোখ থেকে উথলে পড়ছে হৃদয়ের কোমলতার একটা ছবি। ইহার আদিবাস যশোর জেলায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোক্তার মশাইয়ের বা জয়রাম মুখোপাধ্যায়ের বা মুখজ্জির আদি নিবাস কোথায় ছিল? যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, তখন এদিকে ট্রেন লাইন চালু হয়নি। পদ্মা পার হইয়া, কোন নদী পার হয়ে এসেছিল? পদ্মা পার হইয়া কতক নৌকো পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। তিনি যশোর থেকে পদ্মা পার হয়ে কিছুটা গরুর গাড়িতে, কিছুটা নৌকোয়, কিছুটা পদব্রজে মানে পায়ে হেঁটে এসেছিলেন। সঙ্গে কেবলমাত্র ক্যাম্বিসের ব্যাগ। ক্যাম্বিসের ব্যাগ বলতে ওই এক ধরনের বিশেষ ব্যাগ যেগুলো খুব মোটা, টেকসই হয়। এগুলো ওই অফিসে অনেকে নিয়ে যায়, ক্যাম্বিসের ব্যাগ। তো তিনি ওই রকম একটি মাত্র ব্যাগ হাতে নিয়ে তিনি এসেছিলেন, আর একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া, তিনি কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন মনে রাখবে তো? উনি 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজে হাতে রাধিয়া খাইয়া মোক্তারির ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায়ের পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর করিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। আজকে তার অবস্থা এত ভালো, তিনি অনেক কোম্পানির শেয়ারও কিনেছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তারা কেহ হটাইতে পারে নাই। জয়রাম মুখোপাধ্যায় ইংরেজি জানা মোক্তার ছিলেন না। যে সময় তিনি এখানে এসছেন সেই সময় কিন্তু ইংরেজি জানা মোক্তাররা ছিলেন, কিন্তু জয়রামের দাপটের কাছে তারা ধারে কাছে টিকতে পারেননি। জয়রাম এত ভালো তখন আর কি, এত জনপ্রিয় মোক্তার ছিলেন। তখন উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। এই জেলার মধ্যে তিনি প্রধান মোক্তার বলে তখন আর কি মান্যগণ্য করা হতো। মুখোপাধ্যায় মশাইয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ, মানে এনার মেজাজ কিন্তু একটু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা, অর্থাৎ এখানে বিচারকদের কথা বলা হচ্ছে, বিচারপতিরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জ মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। সেকালে অর্থাৎ সেই সময় যখন একদম প্রথম প্রথম তার যৌবনকাল, যদি কোনো আর কি বিচারক কোনো ভুল কিছু বলতো বা ওনার মনোপুত না হতো, উনি চিৎকার চেঁচামেচি করে অনর্থপাত মানে অশুভ ঘটনা ঘটিয়ে ফেলতেন, মানে একদম বিরাট একটা গন্ডগোল বাঁধিয়ে দিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। এখানে মনে রাখতে হবে ডেপুটি মানে একজন সরকারি কর্মচারী বা সরকারের প্রধান কর্মচারী, আর এজলাস মানে কি? এজলাস মানে আদালত গৃহ, যেখানে আর কি বিচারক বসে রায় দান করেন। তো এজলাসে একদিন কিন্তু তার এক ডেপুটির সঙ্গে, এক সরকারি কর্মচারীর সঙ্গে, অফিসারের সঙ্গে বিরাট বচসা গন্ডগোল হয়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মোক্তারের গাইয়ের নাম কি? মঙ্গলা। সেই মঙ্গলা নামক গাই বা গাভী বা মেয়ে গরুটি একটি এড়ে বাছুর, এড়ে বাছুর মানে ছেলে বাছুর আর কি, একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে, জন্ম দিয়েছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। মানে দেখো,
মোক্তার মশাই সেই ডেপুটিকে অপমান করার জন্য নিজের বাছুরের নাম সেই ডেপুটি সাহেবের যে নাম সেই নামে নাম মিলিয়ে রেখেছিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন। পরে ডেপুটি বাবু লোকের মুখে এই ঘটনাটা শুনেছিলেন এবং বলা বাহুল্য, একথা বলা অতিরিক্ত যে নিতান্ত প্রীতিলাভ করেন নাই, মানে এ কথা শুনে যে ডেপুটি বাবু মোটেই খুশি হননি এ কথাটা বলাই অত্যুক্তি। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাই আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিল না। একবার এরকম এক ডেপুটির সঙ্গে মুখুজ্জের তর্ক হচ্ছে, কিন্তু হেকিম মানে বিচারক কোনো মতে মুখোপাধ্যায়ের পক্ষে কথা বলছিল না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। মানে ভাবো, বিচারককে বলছে আমার বউয়ের যেটুকু আইনের জ্ঞান আছে আপনি বিচারক, আপনার তাও নেই। সেই দিন আদালত অবমাননার জন্য, ভাবো বিচারকের বিরুদ্ধে যদি বলে, আদালত অবমাননার জন্য তা মোক্তার মশাইয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। মনে রাখবে কয় টাকা। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন। তিনি এই আদেশ মানেননি, তিনি বলছেন না আমি ঠিক কথা বলেছি, এবং তিনি হাইকোর্ট পর্যন্ত লড়েন। এবার দেখো মজার ব্যাপার, সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মানে তিনি অনেক কেস লড়ে 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 তার কেস লড়তে লড়তে 1700 টাকা খরচ হয়ে গেল। তারপর তিনি এই 5 টাকা মুকুব পেয়েছিলেন। মানে হাইকোর্ট রায় দিল হ্যাঁ আপনার 5 টাকা দেওয়া লাগবে না, আপনি ঠিক। মানে উনি এতটাই নাছোড়বান্দা, উনি জানতেন উনি ঠিক বলেছেন, তাই উনি লড়াই করে 1700 টাকা খরচ হয়ে গেল 5 টাকা ফাইন আটকানোর জন্য। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, তিনি অনেককে খেতে দিতেন অকাতরেই। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া আর কি দিয়াছেন। তিনি যেমন ইনকাম করতেন তেমন খরচও করতেন। অনেক গরিব মানুষের মামলা তিনি কোনো টাকা না নিয়ে, ফি না নিয়ে লড়তেন, এমনকি সেই কেস চালানোর জন্য নিজের পকেট থেকে টাকা পর্যন্ত দিতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে, অপরাহ্ন শব্দের অর্থ হলো বিকেল বেলায়, পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিতে থাকেন। প্রতি রবিবার দিন বিকেল বেলাতে পাড়ার যুবক আর বুড়োরা এসে তার বাড়িতে তাস পাশা এইসব খেলেন। অদ্য সেইরূপ অনেক আগমন করিয়াছেন, আজকেও সেই রূপে অনেকে এসেছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু আর উকিল বাবুও আছেন। ডাক্তার উকিলও তার বাড়িতে এই তাস পাশা খেলছে। হাতি বাঁধিবার জন্য বাগানের খানিকটা স্থান পরিষ্কৃত করা হইয়াছে। হাতি আজকে সন্ধ্যার মধ্যে চলে আসবে মোক্তার সাহেব জানেন, তাই তিনি বাগানের একটা জায়গা পরিষ্কার করেছেন। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য গাছের অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়া রাখা হইয়াছে। মোক্তার মশাই সে সমস্ত তদারক করিতেছেন, মানে তিনি সবকিছু দেখছেন ঠিকঠাক আছে কিনা, হাতি বাঁধবার জায়গা, হাতির খাবার টাবার। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোথাও ব্রাহ্মণের হাত হইতে হুকটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। মানে তার উতলা, কখন হাতি আসবে কখন হাতি আসবে। মাঝে মাঝে বৈঠকখানায় আসছে, একটু হুকো টান দিচ্ছে, আবার চলে যাচ্ছে। দেখো এখানে আমার বলা উচিত তাই বলে দিলাম, বিধিসম্মত সতর্কীকরণ, তামাক বা নেশা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ। আমি জানি তুমি নিজেকে ভালোবাসো, তোমার প্রিয়জনদের ভালোবাসো, তাই নেশা থেকে অবশ্যই দূরে থাকবে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। কোন খেলা দেখছিলেন? তাস কিংবা অন্য কিছু নয়, কিন্তু পাশা খেলা। এমন সময় পত্রবাহক ভৃত্য, মানে যে চিঠিটা বয়ে নিয়ে গেছিল, যে ভৃত্য, যে কাজের লোক, সে আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিলেন হ্যাঁ হাতি পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন তাই তো, সব মাটি। সেই ডাক্তার আর উকিল এইসব বলল। মোক্তার মশাই বলিলেন কেন কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। দেওয়ানজি বলতে সরকারের রাজস্ব, ট্যাক্স যিনি দেখেন সেই ডিপার্টমেন্টকে, সেই ডিপার্টমেন্টের হেডকে বলা হয় দেওয়ানজি। তো দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে চিত্ত প্রায় হইয়া উঠিলেন। মানে তিনি একেবারে, দেখো যিনি বড় মুখ করে বলেছেন আমি বললে রাজা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন, আমি তাদের 20 বছরের পরিচিত,
সত্যিই যিনি 20 বছরের পরিচিত, অত্যন্ত ভালো সম্পর্ক, সেই রাজা বলেছে হ্যাঁ বিয়েতে আসবে, তা হাতি কেন, এমনি আসতে বলো। এইটা শুনে লজ্জায়, রোষে মানে রাগে তিনি একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরা স্ফীত হইয়া উঠিল। মানে তার মুখের শিরা উপশিরা সেগুলো একেবারে যেন কি বলে ফুলে উঠলো। একটা জিনিস বলি, ক্ষিপ্ত মানে বিক্ষিপ্ত, মানে তিনি কি করবেন ঠিক পাচ্ছেন না, এইরকম হয়ে উঠলো। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিল, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করি অর্থাৎ খেলা বন্ধ করে হাত গুটাইয়া বসিলেন। তারা দেখলেন যে মোক্তার খুব রেগে গেছেন। তারা তাড়াতাড়ি খেলা টেলা বন্ধ করে বসলো। কেহ কেহ বলিলেন তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, এখানে ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রির 10টা-11টার মধ্যে বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। দিতেই পারে নতুন বলদকে কিনেছে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন। জয়রাম এই কথাকে পাত্তাও দিল না, বক্তার দিকে ফিরেও তাকালেন না। তিনি বললেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার পক্ষে যাওয়া হবে না। অর্থাৎ একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো। তিনি বললেন, যদি হাতি পাই তবেই যাব, নচেত আমি বিয়েতে যাবই না। এই হলো সম্পূর্ণ আলোচনা। তৃতীয় পর্বের ভিডিওর জন্য তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। খুব তাড়াতাড়ি আমরা তৃতীয় পর্বও পোস্ট করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের জন্য আমাদের সম্রাট এক্সক্লুসিভ 3rd সেমিস্টারের বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আমাদের সাজেশন বই তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো বড় বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র পাবে। অতি অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও আমাদের সবুজ রঙের 3rd সেমিস্টারের এই বইগুলি। আমি তোমায় এটুকু বলতে পারি, কোন ধরনের প্রশ্ন আসবে, কিভাবে উত্তর লিখতে হবে, সবচেয়ে বাছাই করা প্রশ্নগুলি তোমরা এই বইতে পেয়ে যাবে। আর আজ তবে চলি, দেখা হবে আগামী ভিডিওতে। যেতে যেতে একটা আবদার করব, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। 3rd পার্ট কত তাড়াতাড়ি দেখতে চাইছো সেটা কমেন্টে লিখে জানিও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।